হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সির বিভিন্ন সিমটমস। আমরা অনেক সময় কি হয়, যারা গর্ভধারণের চেষ্টা করি তারা কিন্তু পিরিয়ড আসার আগে আমরা অনেকগুলো সংকেত দেখে বুঝতে পারি যে আমরা কিন্তু এবারে কনসিভ করতে চলেছি। কিন্তু অনেকেই আছে এই সিমটমসগুলো কিন্তু ধরতে পারে না, তারা কিন্তু বুঝতে পারে না যে তাদের কিন্তু এইবারে প্রেগনেন্সিটা এসেছে নাকি পিরিয়ড হয়ে যাবে। তো সেই সমস্ত সংকেত নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো। তো প্রথমত বলি আমাদের যে প্রথম যে সিমটমস সেটা হচ্ছে আমাদের বডি অনেক বেশি কিন্তু টায়ার্ড হয়ে থাকে। আমরা হয়তো প্রপার ঘুমাচ্ছি, 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা আমরা ঘুমাচ্ছি, তারপরেও আমরা দেখছি যে আমরা নর্মাল যে কাজগুলো করতে পারতাম সেই কাজগুলো করতে গেলে আমাদের কেমন যেন একটা অলস ভাব আসছে, আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আসছে। দ্বিতীয়ত আমাদের মাথা ঘোরাচ্ছে, আমরা মাঝে মাঝেই বুঝতে পারছি যে মাথাটা চক করে দিচ্ছে, এই ধরনের একটা কিন্তু ফিলিংস আসতে শুরু হয়ে যায়। তৃতীয়ত আমরা দেখতে পাই যে যখন আমাদের ওভুলেশন হয়, আমি সবসময় বলেছি আমাদের ওভুলেশনের সময় আমাদের বডির টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি থাকে। সেই সময় যদি আমরা আমাদের বডি চেক করি দেখতে পারবো যে ফিভার একটা ফিলিং আসছে, মানে জ্বর একটা ভাব, বডির টেম্পারেচারটা অনেক হাই থাকে। সেটা আবার যখন ইমপ্লান্টেশনের সময় হয় তখন নর্মাল হয়ে যায়, সেটা আবার নর্মাল রেঞ্জে এসে যায়। আমাদের ওভুলেশনটা এন্ড হওয়ার সাথে সাথে কিন্তু সেটা নর্মাল রেঞ্জে চলে আসে। বাট যখনই আমরা গর্ভধারণ করি সেই সময় যখন আমাদের ইমপ্লান্টেশনটা সাকসেসফুলি হয়ে যায় সেই সময় কিন্তু আমাদের বডি টেম্পারেচারটা হাই থাকে। আমরা লক্ষ্য করব যে সেই কটা দিন পিরিয়ড আসার আগে ভাগে পর্যন্ত আমাদের বডির টেম্পারেচার কিন্তু হাই রয়েছে, সেটা কিন্তু একটা জ্বর ভাব, গায়ে হাত দিলে মনে হবে গাটা গরম গরম রয়েছে। চতুর্থ কি, আমাদের ব্রেস্টে অনেক বেশি পেন হয়। আমরা বুঝতে পারি যে আমাদের স্তনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে, কোনো কিছু একটা লাগলেই অনেকটাই যেহেতু সেন্সিটিভ কোমল হয়ে গেছে, তো সেহেতু কিন্তু কোনো কিছু একটা যদি লাগে সেখানে আমাদের কিন্তু ব্যথা অনুভব হয়। আমাদের স্তনের কিন্তু আকার চেঞ্জ হয়, কালারও কিন্তু চেঞ্জ হয়। তো এটা কিন্তু আমাদের একেবারে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবেই কিন্তু আমাদের বডিতে এই ধরনের চেঞ্জেসটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবার চলে আসি স্রাব নিয়ে অনেকের নানান রকমের মন্তব্য রয়েছে যে আমাদের সাদা স্রাবটা কেমন হবে প্রেগনেন্সি, যেটা নিয়ে আমি অনেকবার ভিডিও করেছি। তবে সাদা স্রাবের ধরন কিন্তু বা টেক্সচার তার কিন্তু চেঞ্জ হয়। যখনই আমরা গর্ভধারণ করি সাদা স্রাবটা কিন্তু অনেক বেশি সেই সময় গাঢ় হতে থাকে। আমাদের পিরিয়ড আসার ডেট পর্যন্ত কিন্তু আমাদের সাদা স্রাবটা গাঢ় হয়ে থাকে। যদি আমরা সাদা স্রাবটা লক্ষ্য করি আমরা দেখব সাদা স্রাবটা কিন্তু অনেক বেশি কোমল মসৃণ দুধের মতো গাঢ় হয়ে গেছে। তখন বুঝতে পারবো যে এটা কিন্তু আমাদের গর্ভধারণের সিমটমস, এটা কিন্তু গর্ভধারণের স্রাব। কারণ আমরা যখনই গর্ভধারণ করি আমাদের বডিতে হরমোনগুলো কিন্তু র্যাপিডলি কাজ করতে থাকে, যার কারণে কিন্তু এই ধরনের টেক্সচার আমরা লক্ষ্য করতে পারি সাদা স্রাবের মধ্যে। তো নেক্সট যদি আমরা লক্ষ্য করি আমরা বুঝতে পারবো পিরিয়ড ক্র্যাম্পের মতো ক্র্যাম্প হবে। পিরিয়ডের যে পেটে ব্যথা, সেই পিরিয়ডের পেটে ব্যথার মতো ব্যথা কিন্তু র্যান্ডাম হতে থাকবে। আমরা বুঝতে পারবো যে আমাদের হয়তো পিরিয়ডটা এসে যাবে, কিন্তু না, সেটা পিরিয়ডের ক্র্যাম্প নয়, সেটা আমাদের যে ইমপ্লান্টেশনটা হয়েছে সেই যে ভ্রূণটা গিয়ে আমাদের ইউটেরাসের লাইনে আটকে গেছে তার জন্য কিন্তু এই ধরনের ক্র্যাম্প দেখা দেয়, যাকে কিন্তু প্রেগনেন্সির ক্র্যাম্প বলা হয়। কিন্তু অনেকেই বুঝতে পারো না আর ভাবো এটা কিন্তু আমাদের পিরিয়ডের পেটে ব্যথা করছে, বাট না, সেটা কিন্তু প্রেগনেন্সি ক্র্যাম্প। আবার আমরা দেখতে পারি যে ব্লিডিংয়ের মতো একটু বেরিয়ে গেছে, রক্তের মতো ব্লিডিংয়ের মতো বেরিয়েছে। আমরা অনেকেই ভাবি বাবা আমাদের এবারে পিরিয়ডটা এত তাড়াতাড়ি চলে এসেছে, আমরা কিন্তু এটা চিন্তা করি, বাট সেটা আসলেই হয় না। আমরা পরবর্তীকালে বুঝতে পারি যে আমরা গর্ভধারণ করেছি। কেন এই যে পিরিয়ডটা বেরোলো সেটাকে কিন্তু আমরা ইমপ্লান্টেশন বলে থাকি। সেটা হালকা পিঙ্কিশ কালারের হতে পারে কিংবা গাঢ় কালচে কালারের হতে পারে। এটা কিন্তু পিরিয়ডের 1 সপ্তাহ আগে ভাগে হয়
এবং এটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাস্টিং করতে পারে। আর আমরা যেটা লক্ষ্য করতে পারি, এই যে ইমপ্লান্টেশনটা হলো, ইমপ্লান্টেশনটা হওয়ার পর ভ্রূণ যে জায়গাটা গর্ত করে ঢুকলো আমাদের ইউটেরাসের লাইনে, যে ভ্রূণটা একটা জায়গা দখল করে ঢুকলো, সেই সময় সেই ব্লিডিংটা হয়। এবং এটাকে কিন্তু আমরা ভুলবশত ভেবে ফেলি যে পিরিয়ড হয়েছে, সেটা কিন্তু পিরিয়ড একেবারেই নয়, সেটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং, মানে আমরা কিন্তু কনসিভ করেছি। আবার কি, খাবার, আমাদের খাবারের স্বাদ গন্ধ আমরা অতিরিক্ত পেয়ে থাকি। কোনো জিনিস আমাদের খুব পছন্দের জিনিস, দেখবে সেই জিনিসটা দেখলেই যেন কীরকম বমি বমি ভাব আসছে, ভালো লাগছে না। অথচ আমরা যে জিনিসটা খেতে ভালোবাসি না, হঠাৎ করে দেখবে সেই জিনিসটা খাওয়ার মন চাইছে। যে জিনিস ভালো লাগতো না সেই জিনিস ভালো লাগবে, যে জিনিস ভালো লাগতো সেই জিনিস হয়তো ভালো লাগবে না। এই যে আমাদের টেস্টের পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু শুধুমাত্র আমরা গর্ভধারণ করেছি, আমাদের বডিতে হরমোন চেঞ্জ হচ্ছে, যার কারণে কিন্তু এটা হচ্ছে। আমরা একটা জিনিস খুব বেশি লক্ষ্য করব, যে আমরা অল্প হয়তো জল খেয়েছি বা পানি খেয়েছি, তার মধ্যে আমরা দেখব যে 3-4 বার আমাদের বাথরুমে যেতে হচ্ছে, আমাদের অনেক বেশি কিন্তু ইউরিন পাস করতে হচ্ছে। আমরা অল্প একটু জল খেলেই আমাদের প্রচুরবার হয়তো বাথরুমে যেতে হচ্ছে এবং ইউরিন পাস করতে হচ্ছে। আমাদের ব্লাডারে কিন্তু বেশিক্ষণ সেই ইউরিনটা কিন্তু ধরে রাখতে পারছে না, কারণ আমরা কিন্তু গর্ভধারণ করেছি। এগুলো কিন্তু পিরিয়ডের আগে ভাগের সংকেত, এবং এটা কিন্তু পুরো হোল প্রেগনেন্সির জার্নিতে কিন্তু যাবে, যে ইউরিনটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। তবে একটা খুব ভালো পয়েন্ট আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন দেখবে আল্ট্রাসাউন্ড করতে যাই, তখন আমাদের একটা নিয়ম আছে কি, আমরা সিস্ট হয়েছে আল্ট্রাসাউন্ড করতে যেতে হবে, আমাদের কিন্তু সেখানে বসে বসে প্রচুর পরিমাণে পানি খেতে হয়, পেটটা ফুলে যাবে একেবারে, যে আমাদের ইউরিনটা পাচ্ছে, ব্লাডার ফুল হয়ে যাবে, তারপরে কিন্তু ইউএসজিটা হবে। এক্ষেত্রে প্রেগনেন্সির হোল জার্নিতে তোমাদের কিন্তু আর এটা করতে হবে না। প্রেগনেন্সির হোল জার্নিতে আমরা খেয়ে যেতে পারবো, আমাদের কোনো পানি খাওয়ার প্রয়োজন নেই, আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড করতে পারবো। মানে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায় ডিউরিং প্রেগনেন্সি। আমাদের কোনো রকমের কোনো পানি খেয়ে ব্লাডার ফুল করে তারপরে ইউএসজি করতে দেয় না, নর্মাল কিন্তু আল্ট্রাসাউন্ড আমরা করাতে পারি। আর আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের বারবার নজিয়া বা ভমিটিং হচ্ছে, অনেকের ক্ষেত্রেই এটা হয় যে খুব বমি হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে হয় শুধু গা গোলাচ্ছে, শুধু ও করছে, গা গোলাচ্ছে, এই ধরনের কিন্তু সিমটমস দেখা যায়। তবে আমি বলবো প্রত্যেকের প্রেগনেন্সি জার্নি আলাদা, কারোর মধ্যে সিমটমস অনেক বেশি দেখা যায়, কারোর মধ্যে সিমটমস অনেক কম দেখা যায়। তবে ওর বমি হচ্ছে, আমার বমি হচ্ছে না, ওর মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে না, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো দ্বিধা বা সন্দেহ মনে রাখবে না যে ওর এত বড় পেট বেরিয়েছে, আমার এত কম বেরিয়েছে। এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, কারোর হবে কারোর হবে না। ওর সাদা সাপ হতে পারে, আমার সাদা সাপ নাও হতে পারে। ওর আমি দেখতে পাচ্ছি যে ইমপ্লান্টেশন ব্লিডিং হয়েছে, আমার হয়নি, তার মধ্যে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। যেটা ওর হবে সেটা আমার হতে হবে তা কিন্তু নয়। এই ধরনের কম্পিটিশন কিন্তু করবে না। অনেক সময় কি হয়, আমরা খেতে পারি না, আবার অনেক সময় কি হয়, অনেকে প্রচণ্ড খেতে পারে। প্রত্যেকের প্রেগনেন্সি জার্নি কিন্তু আলাদা। তো এই ধরনের যে সিমটমসগুলো হয়, এটা খুব কমন, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, 99% ক্ষেত্রে কিন্তু দেখা যায়। যদি না দেখা যায় একান্তই, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। অনেকের প্রেগনেন্সির মধ্যে কোনো রকমের কোনো সিমটমস নেই, তার মানে এটা নয় যে তার প্রেগনেন্সিটা নর্মাল নয় বা হেলদি নয়। অনেকের সিমটমস দেখা যেতে পারে, অনেকের সিমটমস কিন্তু দেখা দিতে পারে না। বাট প্রত্যেকের প্রেগনেন্সি জার্নি আলাদা। আর সবশেষে বলবো, আশা করছি সবাই যারা গর্ভবতী তাদের সবার একটা হেলদি বেবি হোক, আর আশা করছি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা কনসিভ করার চেষ্টা করেছো তারা এই সিমটমসগুলো লক্ষ্য করো। যদি দেখো যে সিমটমসগুলো মিলে গেছে, দেন কিন্তু একটা টেস্ট কিট এনে টেস্ট করে নাও, আশা করছি কিন্তু পজিটিভ আসবে। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।